জানি না কেন আমার বর প্রত্যেকদিন রাতে বোরখা পরে মেয়ে সেজে ঘরের বাইরে যেত এবং পুলিশের পোশাক পরে বাড়ি ফিরে আসতো। প্রত্যেকদিন রাতে আমার বরের বোরখা পরে মেয়ে সেজে বাইরে যাওয়ার রহস্য শুনে আপনাদের পুরো শরীর কেঁপে উঠবে। বরের বোরখা পরে মেয়ে সেজে বাইরে যাওয়ার জন্য আজ আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। এই গল্পের মাধ্যমে আপনাদের শোনাতে চলেছি আমার বরের পুরো রহস্য। আমার বর পুলিশে চাকরি করত। যখনই আমি বরকে জিজ্ঞেস করতাম যে তুমি এইভাবে চোরের মতো বোরখা পরে কেন বাড়ির বাইরে যাও, তখন সে আমাকে বলতো আমরা পুলিশ, আমাদের কখন যে কী পোশাকে বাড়ি থেকে বের হতে হবে সেটা কেউ জানে না। আর বোরখা হচ্ছে এমন একটা পোশাক যে ওই পোশাকের ভিতরে মেয়ে আছে না ছেলে আছে, পুলিশ আছে না চোর আছে, সেটা কোনো মানুষ সহজে জানতে পারে না। বরের কথা তো আমি খুব সহজেই বিশ্বাস করে নিতাম, কারণ একটা পুলিশের জন্য মেয়ের পোশাক পরে বা বোরখা পরে বাইরে যাওয়াটা কোনো বড় কথা নয়। কারণ চোর ধরার জন্য অনেক সময় পুলিশদের এইভাবে অন্য পোশাক পরে তদারকি করতে হয়। কিন্তু প্রত্যেক দিন যখন আমার বর বোরখা পরে বাড়ির বাইরে যেত তখন আমার একবার হলেও সন্দেহ হয়েছিল এবং আমি বরের ব্যাপারে সত্যিটা জানার জন্য একদিন তার পেছন করেছিলাম। প্রথমে তো এই ব্যাপারে আমি খুব বেশি গুরুত্ব দিইনি। আমি তো আমার বরকে অনেক ভালোবাসতাম এবং বিশ্বাস করতাম, এবং সেও আমাকে অনেক ভালোবাসতো। বর যেই শহরে পুলিশের চাকরি করত সেখানে আমার বরের নিজস্ব বাড়ি না থাকলেও আমরা ভাড়ার একটা খুব সুন্দর ও বড় ফ্ল্যাটে থাকতাম, এবং ওই বাড়িতে আমি ও বর থাকতাম। আমার শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে গ্রাম থেকে শহরে আসতো আমাদের সঙ্গে থাকার জন্য। আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের ভাড়া ফ্ল্যাটে আসতো তখন আমার খুবই ভালো লাগতো, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতেন। আমি যেহেতু একা থাকতাম তাই শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকলে তাদের নিয়ে আমি খুব সুন্দরভাবে সময় কাটাতাম। আমাদের বিয়ে হতে প্রায় ৩ বছর হয়ে গেছিল, তখনও আমরা বাচ্চা নেওয়ার ব্যাপারে ভাবিনি। যতদিন আমি বরের উপরে চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করেই যাচ্ছিলাম ততদিন আমাদের সংসার ঠিক ছিল। কিন্তু যখনই আমি তাকে সন্দেহ করা শুরু করলাম তখনই সে আমার সঙ্গে মেজাজ নিয়ে কথা বলতো। এমনকি আমি যখন জানতে পারলাম যে গত ৩ মাস থেকে আমার বর ফ্ল্যাটের ভাড়া দেয়নি, সেটা জানতে পেরে সেদিন রাতের বেলা খাওয়ার সময় আমি যখন তাকে বললাম তুমি এখনও ফ্ল্যাটের ভাড়া দাওনি কেন, আজ একটা নোটিশ এসেছে যার জন্য আমি এই কথাটা জানতে পেরেছি। ফ্ল্যাটের ৩ মাসের ভাড়া বাকি রয়েছে, আমাদের অনেক টাকা ফাইন লাগবে। তুমি তো ভালো টাকা মাইনে পাও, তারপরেও তোমার ধার বাকি কী করে থাকছে? আর এইভাবে চলতে থাকলে আমাদের নিজস্ব বাড়ি কী করে হবে? আমি তোমার কাছে কোনো কিছু চাই না, তার মানে এই নয় যে আমার অধিকার নেই এটা জানার যে তুমি নিজের মাইনে কোথায় খরচ করো। বর তখন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলতে কি চাইছো? আমি কি তোমাকে কোনো কিছুর অভাব দিয়েছি? ঘরে বসে তো তুমি সব কিছু পাচ্ছ। তারপরে তোমার সাহস কী করে হলো আমার কাছে টাকার হিসেব নেওয়ার? আমি আমার টাকা কোথায় রাখছি এবং কোথায় খরচ করছি সেই ব্যাপারে তোমার জেনে কোনো লাভ নেই। আমি তখন রেগে আমার বরকে বললাম, এটা তুমি কী ধরনের কথা বলছো? আমার পুরো অধিকার আছে এটা জানার যে তুমি নিজের টাকা কোথায় খরচ করো। আমার কথা শুনে বর রেগে জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে অর্ধেক খাবার খেয়ে টেবিল থেকে উঠে বলল, এখন অতটাও খারাপ দিন আসেনি যে আমার টাকার হিসেব তোমাকে দিতে হবে। বর আমাকে কিছু না বলেই সেখান থেকে উঠে চলে গেল, কিন্তু এর আগে সে কখনো এরকম করেনি। আমাদের ফ্ল্যাটের ভাড়া সে সবসময় সময় মতো দিয়ে দিত। তাহলে আমার বর টাকাগুলো কী কাজে লাগাতো? আমার মনে তো অনেক রকম প্রশ্ন চলছিল, কিন্তু সে আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি ছিল না। আগে সে আমার সঙ্গে কোনো দিন এইরকম অসভ্যতা করেনি, আমার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করেনি, কিন্তু জানি না কেন বেশ কিছুদিন থেকে সে আমার সঙ্গে খুব রুড ব্যবহার করত। সেদিন আমার বর যখন বাথরুমে ছিল তখন আমি তাড়াতাড়ি ড্রয়ারের ভিতরে রাখা তার যেটা ব্যক্তিগত ব্যাগ ছিল, ভেবেছিলাম সেই ব্যাগটা খুলে দেখলে কিছু পাওয়া যাবে এবং আমি জানতে পারবো আমার বর অতগুলো টাকা কোথায় খরচ করে। কারণ সে যদি টাকাগুলো ভালো কাজে লাগাতো তাহলে নিশ্চয়ই আমাকে বলতো, কিন্তু সে সব জায়গায় ধার করে রেখেছিল, তাই আমার তার উপরে সন্দেহ হয়েছিল। সেদিন আমি চুপচাপ তার ব্যাগটা নিয়ে গিয়ে খুলে যা দেখলাম তাতে আমার সন্দেহ আরও বেশি বেড়ে গেল। কারণ আমি যখন বরের ব্যক্তিগত ব্যাগটা খুলে দেখলাম তখন সেই ব্যাগের মধ্যে একটা বোরখা ভরা ছিল। শুধু তাই নয়, ওই ব্যাগের ভিতরে একটা চুড়িদারও ভরা ছিল। আমি যখন ব্যাগের অন্য চেন খুলে দেখলাম তখন তার মধ্যে একটা অনেক দামি মোবাইলের বিল ছিল, যেই মোবাইলটার দাম ১.৫ লক্ষ টাকা। এইসব দেখার পরে তো আমার মাথা পুরো ঘুরে উঠল, কারণ এত দামি মোবাইল আমার বর তো আমাকে কোনো দিন উপহার দেয়নি। তাহলে এত দামি মোবাইল সে কাকে দিয়েছিল? কারণ আমার বরের কাছে যেটা মোবাইল ছিল সেটাও মোটামুটি ২০,০০০ টাকা দামের ছিল। তাহলে সে এত দামি মোবাইল কাকে দিয়েছিল? আমার কৌতূহল আরও বেড়েছিল আমার বরের ব্যাপারে সত্যিটা জানার জন্য। আমার বর আমার থেকে এমন কী লুকোচ্ছিল? এদিকে দিন দিন আমার ও আমার বরের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল। আমি যখন আমার বরকে কিছু জিজ্ঞেস করতাম তখনই সে বলতো, তোমাকে আর কোনো কাজকর্ম করতে হবে না, তুমি সারাক্ষণ আমাকে সন্দেহ করে যাও। এমনকি আমার বরের ব্যবহার দেখে আমি ভয়ে তাকে কোনো প্রশ্ন করতাম না, এটা ভেবে যে সে হয়তো আবার এটা বলবে যে আমি তাকে সন্দেহ করি।
বর যখন সকালবেলা ডিউটিতে চলে যেত তারপরে আমার আর কিছু দরকার হলে তাকে ফোন করে বলতাম। সেদিন বরের চলে যাওয়ার পরে ভেবেছিলাম একটু মার্কেটে যাব, তাহলে আমার মন মেজাজ ঠিক হবে। কারণ যখন থেকে বরের সঙ্গে ঝামেলা শুরু হয়েছিল তখন থেকে আমার মনের মধ্যে উথাল পাথাল চলছিল, এবং আমি যেহেতু একা থাকতাম তাই আমার মনের কষ্ট শোনার মতো আমার পাশে কেউ ছিল না। আর বাড়ির কাজের মাসিকে এইসব কথা বললে আমাদের স্বামী স্ত্রীর বদনামি হবে, তাই আমি বাড়ির কাজের মাসিকে এইসব ব্যাপারে কিছু কথা বলতাম না। তাই সেদিন আমি বরকে ফোন করলাম এটা বলার জন্য যে আমি একটু মার্কেটে যাব। তারপর বরকে যেই ফোন করলাম তখন ফোন করে আমি যা শুনতে পেলাম সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার মাথা পুরো ঘুরে উঠল, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। বরকে ফোন করা মাত্রই একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম। সে আমার বরকে বলছিল, তুমি আমাকে ভালোবাসো তাই তো? তুমি আমার জন্য কি কি করতে পারবে? বর তখন বলল, আরে আমার বউ ফোন করেছে, কথা তো বলতে দাও। তখন মেয়েটা বলল, এখন ভুলে যাও নিজের বউকে, এবার বলো তুমি আমাকে কতটা ভালোবাসো। ওদিক থেকে আমি বরের শব্দ শুনতে পেলাম। সে ওই মেয়েটিকে বলছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তুমি যখন আমাকে স্পর্শ করো তখন আমার নিজেকে খুবই ইয়াং মনে হয় এবং তোমার স্পর্শ পেয়ে আমার ভীষণ ভালো লাগে। তখন মনে হয় তুমিই আমার প্রথম প্রেমিকা। ফোনে আমার বর ও মেয়েটার সব কথা শোনার পরে আমি নিজের কানে বিশ্বাস করতে পারছিলাম না। বরের মুখ থেকে অন্য মেয়ের প্রতি ভালোবাসার কথা শুনে আমি নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি বর আমাকে এইভাবে ঠকাবে। তারপর সেদিন রাতের বেলা যখন বর বাড়ি ফিরে এলো তখন সে অনেক জোরে জোরে আমাকে নাম ধরে ডাকছিল, কিন্তু আমি তাকে একবারও আওয়াজ দিইনি, কারণ আমি তার উপরে অনেক বেশি রেগেছিলাম। তারপর সে যখন খুঁজতে খুঁজতে রান্নাঘরে এলো তখন আমি বাসন মাজছিলাম। সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, নিশি, কি করছো তুমি? আসলে আমার নাম নিশি। তারপর বর বলল, তোমাকে এতক্ষণ ধরে ডাক দিচ্ছি, তুমি আমাকে আওয়াজ দাও না কেন? আমি তখন রেগে তার দিকে ঘুরে বললাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বর তখন আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলাম মানে? আমি নিজের ডিউটিতে ছিলাম। আমি তখন বললাম, ডিউটিতে ছিলে? না কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত ছিলে? বর তখন আমার দিকে তাকিয়ে রেগে বলল, মুখ সামলে কথা বলবে, এক্ষুনি আমি বাড়ি এসেছি, আমার মাথা একদম খারাপ করবে না। বরের মুখ থেকে মিথ্যে কথা শুনে নিজের রাগ সামলাতে না পেরে আমার হাতের কাছে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো আমি অনেক জোরে বরের দিকে ছুঁড়তে শুরু করলাম। তখন বর বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইভাবে আমাকে বাসন ছুঁড়ে মারছো কেন? তোমার এসব পাগলামি আমি একদম সহ্য করব না। তারপর বাসন ছোড়া বন্ধ করে আমি তার দিকে এগিয়ে গেলাম এবং রাগে তার জামার কলার ধরে বললাম, আচ্ছা তাহলে আমি পাগলামি করছি, আর তুমি বাইরে গিয়ে ওই মেয়েটার সঙ্গে যখন বেলেল্লাপনা করো তখন তোমার লজ্জা লাগে না? ওই মেয়েটা যখন তোমাকে স্পর্শ করে তখন তোমার খুব ভালো লাগে তাই না? লজ্জা করে না বউ থাকতে বাইরে মুখ কালো করতে? বর আমার কথা শুনে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, একদম বাজে কথা বলবে না, আমি এসব কিচ্ছু করিনি। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এসব করেছি? আমি তখন বরকে প্রমাণ হিসেবে আমার মোবাইল থেকে ভয়েস রেকর্ডিং বের করে যখন তাকে শোনালাম তখনও সে অনবরত আমাকে মিথ্যে কথা বলছিল। তখনও আমার বর কোনো মতেই স্বীকার করেনি যে তার বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। কিন্তু আমি বুঝে গেছিলাম বর আমাকে মিথ্যে কথা বলছে, কারণ আমার কাছে প্রমাণ ছিল। আসলে সেদিন যখন বরকে ফোন করেছিলাম এবং বরের মোবাইলে একটা অন্য মেয়ে ও বরের শব্দ পেয়েছিলাম তখন আমি তাদের সমস্ত কথা ভয়েস রেকর্ডিং করে রেখেছিলাম, এবং সেই ভয়েস রেকর্ডিংয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওটা আমার বরেরই আওয়াজ। আমি তো বরের এটা দেখে আশ্চর্য হয়েছিলাম যে এত বড় অপরাধ করার পরেও সে স্বীকার করতে রাজি হয়নি। কোনো মানুষ যখন ভুল করে এবং সে যখন ধরা পড়ে যায় তাহলে সে তার প্রিয়জনের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। কিন্তু আমার বর তো ভুল করার পরে উল্টে আমাকেই থাপ্পড় মেরে আমার কথা অস্বীকার করেছিল। সেদিন রাতে বর আমার সঙ্গে ঝামেলা করার পরে বাড়ির বাইরে চলে গেছিল। সে যদি তার ভুলের জন্য একবার আমার কাছে ক্ষমা চেয়ে নিত তাহলে আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার বর তো অনেক বড় অপরাধ করার পরেও নিজের দোষ স্বীকার করেনি। সেদিন সারা রাত আমি কষ্টে ও যন্ত্রণায় ছিলাম। বুঝতে পারছিলাম না আমি কিভাবে একটা মিথ্যাবাদী লোকের সঙ্গে চিরকাল থাকব। ভেবেছিলাম বরকে একটা অনেক বড় সারপ্রাইজ দিব। ভেবেছিলাম ৩ বছর পরে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই বরকে যখন এই খবরটা দিব তখন সে খুব খুশি হবে। কিন্তু বরের এরকম নোংরামি দেখে আমার আর ইচ্ছে হয়নি তাকে সারপ্রাইজ দেওয়ার। তাই আমি ভেবে নিয়েছিলাম এই পৃথিবীতে আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই, কারণ আমি আমার বরকে অনেক ভালোবাসতাম। কিন্তু সে যখন আমাকে কষ্ট দিয়েছিল তখন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম।
তাই আমি সকাল হওয়ার আগেই ভেবেছিলাম চাকু দিয়ে নিজের হাতের শিরা কেটে দিলে হয়তো আমি মারা যাব এবং আমার সঙ্গে আমার বাচ্চাটাও মারা যাবে। আসলে আমি প্রেগনেন্ট ছিলাম এবং এই খুশির খবরটা আমার বরকে দিতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই আমি বরের ব্যাপারে সত্যি কথা জেনে গেছিলাম। তারপরে আমার আর ইচ্ছে হয়নি বরকে এই কথাটা বলার। ভেবেছিলাম এত বছর পরে আমি প্রেগনেন্ট হয়েছি, আমি মা হতে চলেছি, এটা বলে আমার বরকে সারপ্রাইজ দিব। কিন্তু আমার বর আমাকে এমন সারপ্রাইজ দিয়েছিল যে আমার জীবন থেকে সব সুখ ও আনন্দ কেড়ে নিয়েছিল। সেদিন আমি না পেরে হাতের শিরা কেটে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই হাতের শিরা কেটে দিলে হয়তো আমি মারা যাব। কিন্তু আমার যখন চোখ খুলল তখন দেখলাম আমি হসপিটালে আছি এবং আমি যখন আস্তে করে চোখ খুললাম তখন দেখলাম কেউ একজন আমার হাত ধরে বসে আছে। চোখটা খুলতেই ঘুরে দেখলাম বর আমার পাশে বসে আছে এবং এক হাত দিয়ে আমার হাত ধরে আছে এবং আর এক হাত দিয়ে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি তখন আস্তে করে নিজের হাতটা টেনে নিয়ে বললাম, আমাকে কেন বাঁচালে? আমি মরে গেলেই ভালো হতো। বর তখন হাউমাউ করে কেঁদে বলল, নিশি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমি অনেক বড় পাপ করেছি, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। তোমাকে আমি কথা দিচ্ছি আর কোনো দিন এত বড় ভুল কাজ করব না। আমি তোমার পায়ে ধরছি, ক্ষমা করে দাও। আমাকে একটা সুযোগ দাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি আর কখনোই এরকম কাজ করবে না। আমাকে কথা দাও তুমি কোনো দিন নিজেকে শেষ করার কথা ভাববে না। আজ তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মাকে আমি কী মুখ দেখাতাম? আজ আমি যদি সঠিক টাইমে বাড়ি না আসতাম তাহলে আজ তোমাকে এবং আমাদের বাচ্চাকে হারিয়ে ফেলতাম। বাড়ি এসে দেখলাম তুমি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছো। তারপর আমি তাড়াতাড়ি তোমাকে কোলে করে গাড়িতে করে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে এলাম। ডাক্তারের কাছে আসার পরে জানতে পারলাম তুমি প্রেগন্যান্ট আছো এবং আর একটু দেরি করলেই আমাদের বাচ্চাটা শেষ হয়ে যেত। আমি যেহেতু বরকে অনেক ভালোবাসতাম তাই বরের অন্য একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সেটা জানার পরেও আমি একবারের জন্যও বরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারিনি। তাই আমি নিজেকেই শেষ করে দিতে চেয়েছিলাম। বর যখন আমার কাছে ক্ষমা চেয়েছিল তখন আমি তার উপরে বেশিক্ষণ রাগ করে থাকতে পারিনি। আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। সে যখন আমার কাছে একটা সুযোগ চেয়েছিল তখন আমি তাকে একটা সুযোগ দিয়েছিলাম। বরকে আমি একটাই কথা বলেছিলাম, সবসময় মনে রাখবে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা মনে রাখলেই তুমি কখনো ভুল পথে যাবে না এবং আমাদের সুখের সংসার হবে। সেদিনের পর থেকে বর আমাকে আগের থেকেও অনেক বেশি ভালোবাসতো এবং আমার খুবই খেয়াল রাখতো। এইভাবে বেশ ভালোই চলছিল। কিন্তু ওই ঘটনাটা হওয়ার ৭ দিন পরে হঠাৎ একদিন অর্ধেক রাতে মনে হলো বর বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে। শুধু তাই নয়, বাড়ির বাইরে যাওয়ার আগে সে আবার তার ব্যাগ থেকে বোরখা বের করেছিল। ওই সময় আমি শুয়ে থাকার ভান করেছিলাম। বর ভেবেছিল আমি হয়তো শুয়ে পড়েছি। তারপর সে যখন সত্যিই বোরখাটা হাতে নিয়ে রুম থেকে বের হতেই যাচ্ছিল, তখন আমি না পেরে বিছানায় উঠে বসে বললাম, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? বর তখন আমার দিকে এগিয়ে এসে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো। আমার চিন্তা করতে হবে না। আমি একজনের সাহায্য করতে যাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর সে আমাকে আর কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিন্তু সে এত রাতে আবার কেন হাতে কালো রঙের বোরখা নিয়ে বেরিয়েছিল? এমন কী ছিল ওই বোরখার মধ্যে যে সবসময় আমার বর বোরখা পরে বাড়ির বাইরে যেত? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু গত ৭ দিন সে ওই বোরখার দিকে ঘুরেও তাকায়নি। তাহলে আবার কেন ৭ দিন পরে ওই বোরখা পরে বাড়ির বাইরে গিয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সেদিন রাতে বরের বাইরে যাওয়ার পরে আমি সারা রাত জেগে বসেছিলাম এবং তার অপেক্ষা করছিলাম যে কখন সে বাড়ি ফিরে আসবে। কারণ সে আমাকে বলে গেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। কিন্তু যখন সকাল হয়ে গেল তখনও সে বাড়ি ফিরে আসেনি। তখন আমি না পেরে বরকে যখন ফোন করেছিলাম তখন তার ফোন সুইচ অফ আসছিল। তখন আমার মনে ভয় হয়েছিল, এটা ভেবে যে আমার বর একজন পুলিশ এবং সবসময় প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সারাদিন পেরিয়ে যাওয়ার পরে যখন বর বাড়ি ফেরেনি, এমনকি আমাকে একটা ফোনও করেনি এবং আমি যখন তার নাম্বারে ফোন করছিলাম তখন তার ফোন সুইচ অফ আসছিল। তখন আমি ঘাবড়ে গেছিলাম এবং ভয় পেয়ে গেছিলাম এটা ভেবে যে আমার বরের হয়তো কিছু হয়ে গেছে। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে সে কখনোই এরকম করে না। এর আগে আমাদের যতই ঝামেলা ঝগড়া হয়নি কেন, আমার বর কোনো দিন নিজের ফোন সুইচ অফ করেনি। তারপর আমি না পেরে তার বন্ধুদের ফোন করে তার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ তার ব্যাপারে কোনো কিছু বলতে পারেনি। তখন আমি বুঝে গেছিলাম যে আমার বর নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে গেছে। তারপর আমি বরের ক্যাবিনেট খুলে সব কিছু চেক করছিলাম। ভেবেছিলাম এখান থেকে কিছু পাওয়া গেলে বরের খোঁজ খবর পাওয়া যাবে। ক্যাবিনেট খুলে দেখলাম সেখানেও একটা বোরখা রাখা আছে। শুধু তাই নয়,
ওখানে একটা এসি, টিভি ও ফ্রিজের বিল রাখা ছিল। আমাদের ফ্ল্যাটে তো এসি, ফ্রিজ, টিভি সব কিছু ছিল। তাহলে আবার নতুন করে এসি, টিভি ও ফ্রিজের বিল কেন আমার বরের কেবিনেটে রাখা ছিল? আমার বর কাকে এত দামি এসি, ফ্রিজ এবং টিভি দিয়েছিল? আসলে আমার বরের সঙ্গে যখন ঝামেলা হয়েছিল ওই মেয়েটাকে নিয়ে, এবং তারপরে যখন আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল, তারপরে আমি আর কোনো দিন ওই মেয়েটার ব্যাপারে বা আমার বরের ব্যাগের ভিতরে যে মোবাইলের বিলটা ছিল সেটার ব্যাপারে কোনো দিন আমি জিজ্ঞেস করিনি। আমি ভেবেছিলাম যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই ওইসব কথা জিজ্ঞেস করে আর কী লাভ হবে? তাই পুরাতন কথা তুলে নিজের সম্পর্ক আমি খারাপ করিনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি বরকে ওইসব কথা জিজ্ঞেস না করে আমি কত বড় ভুল করেছি। আমি অনেক বড় ভুল করেছি ওইসব কথা জিজ্ঞেস না করে। যেমনই হোক না কেন আমাকে ওইসব ব্যাপারে বরের কাছ থেকে সব কিছু জেনে নিতে হতো। যে অত দামি মোবাইল, এসি, ফ্রিজ, টিভি এই জিনিসগুলো সে কাকে দিয়েছে এবং কেন দিয়েছে? সেদিন তার ক্যাবিনেট খোঁজার পরে আমি আরও একটা জিনিস পেয়েছিলাম, এবং সেই স্লিপটা দেখার পরে আমার তো পুরো মাথা ঘুরে গেছিল। কারণ আমার বরের কেবিনেটের ভিতরে একটা লেডিস পার্লারের কার্ড ছিল, যেই পার্লারে আমি কোনো দিন যাইনি। তাহলে এই পার্লারের কার্ড আমার বরের কেবিনেটের ভিতরে কেন ছিল? আমি সাধারণত কোনো দিন বরের কেবিনেট বা বরের ব্যাগ খোঁজাখুঁজি করতাম না, কারণ আমার কোনো দিন বরের উপরে সেরকমভাবে সন্দেহ হয়নি। আমি তো বরকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু এখন বুঝতে পারছি একটু হলেও বরের এই জিনিসগুলোর আমাকে খেয়াল রাখা উচিত ছিল। তারপর আমি বরের ক্যাবিনেট থেকে পার্লারের স্লিপটা বের করে দেখলাম সেখানে লেখা ছিল রাধিকা বিউটি পার্লার, মানে এটা লেডিস পার্লার ছিল। আমি আর বেশি দেরি না করেই সারাদিন পেরিয়ে যাওয়ার পরে সেদিন সন্ধ্যাবেলায় আমি ওই পার্লারে গিয়েছিলাম। পার্লারে ঢোকা মাত্রই দেখলাম আমার আন্দাজে একটা 23 থেকে 24 বছরের জোয়ান মেয়ে নোংরা পোশাক পরে তার কাস্টমারের ফেসিয়াল করছিল, এবং পাশের সিটে আরও 4 জন বোরখা পরে নিজের মুখ ঢেকে বসেছিল। এমনকি তাদের চোখ দুটোও দেখা যাচ্ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না ওই 4 জন মহিলা ওইভাবে কেন বোরখা পরে মুখ ঢেকে বসেছিল। তাহলে তারা পার্লারে কী করতে এসেছিল? কারণ পার্লারে আসার পরে মেয়েদের জামা কাপড় একটুখানি হলেও শরীর থেকে আলগা করতে হয়, বিশেষ করে ফেসিয়াল করার সময়। মেয়েটা আমাকে দেখার পরে বলল, ম্যাডাম, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আপনি ভেতরে আসেন। আমি তখন বললাম, আসলে আমি একা নেই, আমার সঙ্গে আরও 3-4 জন আছে। এই পার্লারের অনেক নাম শুনেছি, তাই আমার বান্ধবীদের নিয়ে এসেছি। আমি এখানে ফেসিয়াল করাবো। মেয়েটা তখন অনেক খুশি হয়ে ভেতরে ডাকলো এবং বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদের পার্লারের কাজ অনেক ভালো, এখানে একবার যে আসে সে বারবার আসতে চায়। তারপর আমার বান্ধবীদের ভেতরে নিয়ে এলাম। তারপর আমি না পেরে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, এই পার্লারের নাম রাধিকা বিউটি পার্লার। রাধিকা কার নাম? তোমার নাম কি রাধিকা? মেয়েটা তখন মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আমার নাম রাধিকা। আমি তখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি এখানে একাই কাজ করো? মেয়েটা তখন বলল, আসলে এই পার্লারটা আমার, কিন্তু আমার সঙ্গে আমার 2 বোন কাজ করে। আমি তখন বোরখা পরা মহিলাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারা খুব লম্বা, চওড়া এবং জোয়ান ছিল। তাদের বাহ্যিক রূপটা দেখে আমি এটা আন্দাজ করেছিলাম। কিন্তু বোরখার ভিতরে আসলে যে ছিল সেটা জানার পরে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমি তখন না পেরে রাধিকাকে জিজ্ঞেস করলাম, ওরা কি তোমার কাস্টমার যারা বোরখা পরে বসে আছে? রাধিকা তখন মুচকি হেসে বলল, হ্যাঁ ওরা আমার কাস্টমার। আমি তখন রাধিকাকে বললাম, তাহলে ওরা এইভাবে বোরখা পরে চোখ মুখ সব কিছু কেন ঢেকে রেখেছে? রাধিকা তখন বলল, ওরা মুসলিম ফ্যামিলি থেকে বিলং করে, তাই ওরা আলগা লোকের সামনে নিজেকে আড়াল করে রাখে। সব কাস্টমারের যখন কাজ হয়ে যাবে তারপরে তাদের কাজ হবে। আমার তো ওই মেয়েটার উপরে অনেক সন্দেহ হয়েছিল। আমি বুঝে গেছিলাম ও নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছে। তখন আমি রাধিকাকে বললাম, তোমার এখানে বাথরুম কোথায় আছে? সে তখন আমাকে আঙুল দেখিয়ে ডান দিকে যেতে বলল। আমি তখন আর বেশি দেরি না করে ডান দিকে যেতেই দেখলাম বাথরুম আছে, কিন্তু তারপরে আরও 2টো রুম রয়েছে, এবং আমি তাড়াতাড়ি করে ওই রুম দুটো খুলে দেখার চেষ্টা করলাম, কিন্তু রুম দুটো ভেতর থেকেই লক করা ছিল। কি জানি কেন ওই রুম দুটোর কাছে আসার পরে আমার মনে হয়েছিল হয়তো এখান থেকে আমার বরের ব্যাপারে কিছু জানা যাবে। তারপর আমি যখন রুমটার কিহোল দিয়ে একটা চোখ বন্ধ করে একটা চোখ ওই ফুটোর মধ্যে লাগিয়ে রুমের ভেতরটা দেখার চেষ্টা করলাম, তখন আমি যা দেখলাম তাতে আমার পুরো শরীর ভয়ে কেঁপে উঠল। কারণ আমি দেখলাম ওই ঘরের বিছানায় একটা লোকের হাত পা বাঁধা আছে এবং তার মুখে পট্টি দেওয়া আছে। ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা আমার বর ছিল। তার মানে নিশ্চয়ই ওই পার্লারের মেয়েটা আমার বরকে বন্দি করে রেখেছে, এবং ওই রুমের ভিতরে আরও 2 জন মেয়ে বসেছিল। নিশ্চয়ই ওই মেয়ে দুটো আমার বরকেই পাহারা দিচ্ছিল।
আমার তো ভয়ে হাত পা অনেক কাঁপছিল এবং বরকে ওই অবস্থায় দেখে আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল। তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম যে আমার বর নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। তারপর আমি আর বেশি দেরি না করে বাইরে বেরিয়ে চিৎকার করে আমার বান্ধবীদের বললাম, "তাড়াতাড়ি ভিতরে চলে এসো। আমার বর এখানেই আছে। এই মেয়েটা আমার বরকে বন্দি করে রেখেছে।" আসলে আমি যাদেরকে বান্ধবী বলে এই পার্লারে নিয়ে এসেছিলাম, তারা কেউ আমার বান্ধবী ছিল না। আসলে তারা পুলিশ মহিলা কর্মী ছিল। আমি তাদেরকে আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। তারপর পুলিশ মহিলা কর্মীরা নিজের চুড়িদারের প্যান্টের পকেট থেকে গান বের করে রাধিকাকে চেপে ধরল এবং বাকি ২ জন কর্মীরা রাধিকার কাছে রুমের চাবি নিয়ে আমার সঙ্গে রুমের দিকে এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে আমার বরের হাতের ও পায়ের বাঁধন খুলে দিল। তারপর বরের পাশে যে মেয়ে দুটো বসেছিল তাদেরকেও ধরেছিল। জানি না তারা আমার বরের সঙ্গে কী করেছিল। আমার বর তো তখনও অজ্ঞান হয়েই পড়েছিল। আমি না পেরে ১ গ্লাস জল এনে আমার বরের মুখে ঢেলে দিয়েছিলাম। বর তখন আস্তে করে চোখ খুলে আমাকে দেখে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বলল, "আমি যা ভুল কাজ করেছি সেটার শাস্তি আমি ভোগ করছি। আসলে আমি বোরখা পরে এই পার্লারেই আসতাম। এটা একটা লেডিস পার্লার এবং আমি মেয়ে সেজে বোরখা পরে এই পার্লারে এসে রাধিকার কাছে বডি মাসাজ নিতাম। আমি প্রত্যেক দিন বোরখা পরে এখানেই আসতাম, যাতে কেউ জানতে না পারে যে আমি এই লেডিস পার্লারে আসি। তাই বোরখা পরেই আসতাম এবং বোরখার ভিতরে মেয়ে আছে না ছেলে আছে সেটা তো কেউ জানতে পারবে না। এই পার্লারের মেয়েটার সঙ্গে আমি অবৈধ সম্পর্ক করেছিলাম এবং এই মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করেছিল। যদি আমি তাকে ২০ লক্ষ টাকা না দিই, তাহলে সে আমাকে বন্দি বানিয়ে রাখবে। সেদিন রাতে আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি একজনের সাহায্য করতে যাচ্ছি, সেদিন আমি ভেবেছিলাম রাধিকার সঙ্গে সব কিছু মিটমাট করে দেব। কারণ সে আমাকে ফোন করে বিরক্ত করত এবং আমি তাকে বলে দিয়েছিলাম যে সে যাতে আমাকে আর ভুল করেও ফোন না করে। কারণ আমি ওইসব নোংরা পথে আর যেতে চাইনি। কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি আর কোনো দিন তোমাকে ঠকাবো না। কিন্তু সেদিন রাতে রাধিকা মিথ্যা কথা বলে আমাকে ডেকেছিল। বলেছিল সে নাকি বিষ খেয়েছে। আমি ভেবেছিলাম তার সঙ্গে দেখা করে সব কিছু বুঝিয়ে বলবো এবং তার সঙ্গে সব কিছু মিটমাট করব। সে যাতে আমাকে আর কোনো দিন ফোন না করে। কিন্তু আমি যখন এখানে এলাম তখন সে ছলনা করে আমার মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছিল। তারপর আমি যখন চোখ খুলে দেখলাম তখন রাধিকা আমাকে বন্দি করে রেখেছিল। আসলে রাধিকা পার্লারের নাম করে বড় বড় বিজনেসম্যান ও চাকরিয়ানদের সঙ্গে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমিই তার প্রথম কাস্টমার, কিন্তু পরে আমি জানতে পেরেছিলাম সে আমার মতো অনেক মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে টাকা ইনকাম করে এবং আমি তার প্রেমের জালে ফেসে গিয়ে তাকে অনেক দামি দামি জিনিস দিয়েছিলাম, যেমন টিভি, ফ্রিজ, দামি মোবাইল। আমি যা করেছি অনেক বড় ভুল কাজ করেছি। আজ আমি তোমাকে আমার ব্যাপারে সব সত্যি কথা বলে দিলাম। আমি আর কোনো কিছু লুকিয়ে রাখিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রথম পরকীয়াতে সব কিছু ভালো লাগে, কিন্তু মানুষ যখন পরে বুঝতে পারে সে ভুল পথে চলে গেছে, তখন অনেকটা দেরি হয়ে যায়। আমি যদি প্রথমেই তোমাকে সব কিছু বলে দিতাম, তাহলে আজ আমাকে এই রকম দিন দেখতে হতো না। আজ তুমি না থাকলে আমার প্রাণটাই চলে যেত। সব কিছু শোনার পরে আমি বরকে জড়িয়ে ধরেছিলাম। বর এতটাই লজ্জিত ছিল যে সে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল। সে নিজে থেকেই বুঝতে পেরেছিল যে আমার ভালোবাসায় কত শক্তি আছে, যার টানে আমি আমার স্বামীকে আজ এত বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তাই আপনাদের সবাইকে বলতে চাই, যদি মনে করবেন বাড়ির বউকে ধোঁকা দিয়ে বাইরে কোনো মেয়ের সঙ্গে ভালো থাকবেন, তাহলে এটাই আপনাদের সবথেকে বড় ভুল ধারণা। কারণ বাইরের মহিলারা আপনাদের সঙ্গে ততদিন থাকবে যতদিন আপনাদের পকেটে টাকা থাকবে, কিন্তু বাড়ির বউরা বরের পকেটে টাকা থাক আর না থাক চিরকাল বরের সঙ্গেই থাকে। তাই মনে রাখবেন, বাড়ির বউকে ধোঁকা দিয়ে কোনো দিন আনন্দে থাকতে পারবেন না। পরে একদিন কষ্ট পেতেই হয়। আজ আমি আমার বরের সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি। আমার একটা পুত্র সন্তান আছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।